আসলো এবং যত দিন যাচ্ছে তত তারা প্রকাশ্যে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্রায়ন, রুল অফ ল অ্যান্ড লটস অফ মেনি আদার প্রবলেমস, লং লিস্টেড প্রবলেমস, যেটা নিয়ে তারা আসলে পুরো উল্টো দিকে হাঁটছে এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এরই মাঝখানে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন এটি হচ্ছে ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক, অর্থাৎ যে চুক্তি তারা করে এসেছিল সেই চুক্তি মোতাবেকই তারা আজকে এবার চিন্ময়কে মুক্ত করেছে। অন্যদিকে জামাত এনসিপি রাজপথে যাওয়ার একটি প্রস্তুতি তারা নিচ্ছে। সম্ভবত তারা রাজপথে আন্দোলন করবে এবং বিএনপি সংসদীয় কমিটি যে আহ্বান জানিয়েছিল তারা সেটাতে সাড়া দেয়নি। রাজপথের কর্মসূচি নিয়েছে জামায়াত এনসিপির 11 দলীয় জোট। তারা নাকচ করেছে বিষয়টি নিয়ে বিশেষ সংসদীয় কমিটি গঠনের বিএনপি সরকারের প্রস্তাবে। বিএনপি সংসদীয় আলোচনার পথ খোলা রাখার কথা বলছে, কিন্তু জাতীয় সংসদের বাইরে বিরোধী জোটের রাজপথের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে রাজনীতি কি আবারও আগের রাস্তাতেই গড়াচ্ছে? এসব প্রশ্ন আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, ঘোষণা করলো তারা আবারও কেন রাজপথের কর্মসূচিতে গেল? জামায়াত ইসলামের নেতারা যেটা বলছেন যে তারা সংসদে আলোচনার মাধ্যমেই যে বিষয়গুলোতে এখন বিরোধ দেখা দিয়েছে সেগুলোতে সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। সে কারণে তারা রাজপথে কর্মসূচি নিয়েছেন। তবে এবার তারা দ্বিতীয় দফায় কর্মসূচি নিয়েছেন। এর আগেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এখন তারা কর্মসূচি নিয়েছেন 18 এপ্রিল তারা ঢাকায় মিছিল করবেন এবং 25 এপ্রিল তারা বিভাগীয় শহরগুলোতে করবেন গণমিছিল। এরপর 2রা মে তারা জেলা শহরগুলোতে গণমিছিল করবেন। আর এই গণমিছিলের ফাঁকে ফাঁকে এই 2 সপ্তাহ সময়টাতে তারা বড় জেলা শহরগুলোতে তাদের দাবির সমর্থনে প্রচারপত্র বিলি করবেন, প্রচারপত্র বিতরণ করবেন, সেমিনার করবেন, আলোচনা সভা করবেন। এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোট অর্থাৎ এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ দলগুলোর শীর্ষ নেতারা বৈঠক করেন। সেই বৈঠক থেকেই তারা রাজপথের এই কর্মসূচি ঘোষণা করেন। বাস্তবায়নের জন্য যে গণভোট করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে, সেই গণভোটের রায় বিএনপির নতুন সরকার মানছে না। সে কারণেই তারা এই রাজপথের কর্মসূচি নিয়েছেন এবং গণভোটের রায় যাতে বাস্তবায়ন করা হয় সেজন্যই তারা রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবেন, এ ধরনের ইঙ্গিতও তারা দিচ্ছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে তিনি এখন অবসরে যেতে চান। এই অবসরে যেতে চাওয়ার হঠাৎ করে তার এই যে বক্তব্য, এটি কি আসলে তার ব্যক্তিগত শারীরিক বা বয়সজনিত সমস্যা, অথবা দলের মধ্যে তার যে ভূমিকাটি থাকার কথা দলের মহাসচিব হিসেবে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে, নাকি বিএনপির জনগণের প্রতি যে কমিটমেন্ট ছিল গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া, রুল অফ ল এস্টাবলিশ করা, সেটি থেকে তারা দূরে সরে গেল? সেটির জন্য এই তিনটির মধ্যে কোন কারণটি আসলে এখানে প্রাধান্য পাচ্ছে? আমি তো সরকারি দলে নাই, কিন্তু সবাই মনে করে আরে একসাথেই তো ছিল। এটা কি ভেঙেছে? ভাঙে নেই। এটা কি আছে? জাতীয় সরকারের কথা ছিল, জাতীয় সরকার হয়েছে, 2 জনকে মন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছেন, হয়ে গেছে? হয়নি। দিজ আর মাই কোয়েশ্চেনস। কিন্তু আমি এই কথা বলাতে কেউ বলতে পারে সে তো সরকারের বিরোধিতা শুরু করে দিয়েছে। আমি বিরোধিতা শুরু করি নাই। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলছি যে এগুলো ভাবুক, একটু মগজ ব্যবহার করেন। না হলে আপনি যে প্রশ্ন ওনাকে করেছেন না, যে এটা কি, যেটা দাদা বললেন যে তারা কি জনগণকে বুঝতে পারছে না, দেখেন এই প্রশ্নটার মধ্যে এক ধরনের নাইভিটি আছে। নাইভিটি বলতে আমি বোঝাচ্ছি যে এক ধরনের সারল্য, বা এত বিশ্বাস করি, এত দেখেছি, তারা এগুলো ভুল করছে, তারা কি মানুষকে বুঝতে পারছে? আপনি যে এই যে লিটন বললেন আপনার গুম কমিশনের কথা, আপনি একটা বেসিক জায়গা ডেফিনেশন অফ গুম বদলে দিচ্ছেন কি জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি কাউকে আটক করে সেটা হবে না। কোনো রকম আটক আপনি আনজাস্টিফাই করতে পারবেন না। ইফ দি গভর্নমেন্ট এজেন্সি সেজ যে এইটা একটা নিরাপত্তার প্রশ্ন তৈরি করেছে, এই রিপোর্টগুলো আমাদের কাছে আছে, এটাকে ডিসক্লোজ করতে পারছি না, কি করতে পারবেন? তার মানে আপনি ওটা মেরে ফেললেন, এবং এই অজুহাত দিয়ে কিন্তু আগে দীর্ঘদিন এই কাজ হয়েছে। তার মানে আপনি যে প্রপোজালটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছিল, যেটা আমরা বেসিক্যালি সংস্কার করতে চেয়েছিলাম, সেটা মারা গেল। তো ঠিক একইভাবে আমি বলি ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্সটা কি ছিল? এই যে এইভাবে ব্যাংকগুলো ড্যামেজ হয়ে গেছে, এতগুলো টাকা লুটপাট করেছে, বিদেশে কত কোটি টাকা সাইফন্ড হয়েছে, এটা এসে আপনার কি বলে
সিপিডি যে একটা ইয়ে দিয়েছে 200 কত বিলিয়ন যেন। দুর্নীতির অভিযোগ থেকে যেখানে বলা হয় হাজার হাজার বিদ্যুতের খুঁটি সারা বাংলাদেশে সে সময় বসানো হয়েছিল বটে, কিন্তু সেই খুঁটিতে বিদ্যুৎ ছিল না। মানে ঠিক এখনকার পরিস্থিতি, জ্বালানি তেলের মজুত নাকি সর্বোচ্চ, অথচ জ্বালানি তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। জ্বালানি তেল এমনকি পেট্রোল পাম্পে গেলে মানুষ পাচ্ছে না, ডিজেল পাচ্ছে না কৃষক সেচ দেওয়ার জন্য। দেশ ভয়াবহ লোডশেডিং এ নাকাল, তবে সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেভাবে পাওয়া যাচ্ছে না। দিনে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং এর বিষয়টা অনেক জায়গাতেই একেবারে স্বাভাবিক ব্যাপার। এই সরকার শুরু থেকে ইরান ইউএসএ যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধের কারণে তেল নিয়ে খুব স্বস্তি প্রকাশ করেছে। তারা বলেছে কোনো সমস্যা নেই, এবং বলেই তারা পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ কমে গিয়েছে, মানুষ লাইন দিচ্ছে এবং আস্তে আস্তে এটা প্রকট হচ্ছে। কিন্তু তারা এক ধরনের খেলা খেলেছে। কেন এই খেলাটা খেললো? এখানে যে ভিন্ন ভিন্ন মত আছে তার মধ্যে বলা হয় যে সরকার নিজেই হচ্ছে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে। যে কাজটি আমরা 72-এর পরে দেখেছি আওয়ামী লীগের নেতারা করতে, কালোবাজারি এবং দুর্নীতির মাধ্যমে ভারতে বিভিন্ন কিছু পাচার হয়ে যেত, বর্তমানে সেরকমই একটি ব্যবস্থা, মানে একটি সরবরাহ দুষ্প্রাপ্যতা দেখিয়ে এটার থেকে বেনিফিট অর্জন করার একটা প্রচেষ্টা এটার মধ্যে থাকতে পারে বলে ধরে নেওয়া যেতে পারে। চট্টগ্রাম, রাজশাহী সহ মহানগরীগুলোতে তো বটেই লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে গ্রামাঞ্চলে। তবে বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই সে খবর একরকমের ধামাচাপা দিলেও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনকি ইন্টারনেটে খোঁজ করলেও দেখবেন যে মূলত খবর এই যে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির সংকটে বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালানি মানুষের সাথে বেঈমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবে। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের অশোভন মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের ওপর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তার এই আচরণের প্রতিবাদ জানিয়ে অনেকেই তার গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ ঘটনার জেরে দিনভর রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মোহাম্মদপুরের বাসার সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। 17 এপ্রিল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে চলমান কর্মসূচির সময় জনি নন্দী নামে তার ব্যক্তিগত সহকারীকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জাগ্রত তরুণ সমাজের ব্যানারে শাহবাগে রাশেদ প্রধানের পুষ্পোত্তলিকায় গোবর ও জুতা নিক্ষেপ করা হয়েছে। বিকেলে শাহবাগ চত্বরে এই কর্মসূচি শুরু হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ। মন্ত্রীকে নিয়ে রাশেদের অশোভন মন্তব্যের জেরে শুক্রবার দুপুরে রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের উপর হামলার চেষ্টা করেন রাশেদের ব্যক্তিগত সহকারী জনি নন্দী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। সেই নতুন বাংলাদেশে কি আবারও পুরনো ফ্যাসিবাদের কালো ছায়া নেমে আসছে? একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে সাধারণ মানুষ যে নতুন এবং মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেখানে কি শুধু একটি রাজনৈতিক সমালোচনার জেরে আবারও বিরোধী মতের নেতাদের জেলে ঢোকানোর ভয়ঙ্কর সংস্কৃতি শুরু হতে যাচ্ছে? দেশের রাজনীতিতে এখন এমনই এক দম বন্ধ করা এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা পুরো জাতির সামনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপার বর্তমান সভাপতি ও মুখপাত্র তরুণ রাজনীতিবিদ রাশেদ প্রধান কি সত্যিই গ্রেফতার হতে যাচ্ছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক ক্ষমতার দম্ভ এবং বিরোধী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার এক গভীর নীল নকশা? ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী এক কোনায় বসে খালি টেবিল চাপ। আজ আমরা কোনো আবেগ বা গুজবের বশবর্তী হয়ে নয়, বরং একদম নিরেট তথ্য, পেছনের রাজনৈতিক সমীকরণ এবং বস্তু
সুনির্দিষ্ট বিশ্লেষণের মাধ্যমে এই পুরো ঘটনার আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরব। তরুণ রাজনীতিবিদ রাশেদ প্রধান, তিনি বরাবরই তার করা ধারালো এবং আক্রমণাত্মক বক্তব্যের জন্য রাজনীতির মাঠে ব্যাপক আলোচিত ও সমালোচিত। কিন্তু সম্প্রতি তিনি এমন একটি উদাসীন দল এবং পুরো রাজনৈতিক দৃশ্যপটকে রীতিমতো উত্তপ্ত আগ্নেয়ের বিরুদ্ধে পরিণত করেছে। গত 15 এপ্রিল এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে এমন কিছু শব্দ প্রয়োগ করেছেন যা বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে চরম আঘাত এনেছে। রাশেদ প্রধান অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজ কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারেন তবে তিনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারতেন এবং সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। শুধু এখানেই থেমে থাকেননি তিনি অত্যন্ত জোরালো ভাবে দাবি করেন যে দীর্ঘকাল লন্ডনে থাকার কারণে তারেক রহমান নিজের দলের শেকড়, ইতিহাস এবং মাঠ পর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের চেনেনি না। রাশেদ প্রধানের ভাষ্যমতে, যিনি নিজের দল বা নেতা কর্মীদের চেনেন না এমন একজন লন্ডন ফেরত নেতার দ্বারা দেশের শাসনভার পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তিনি বর্তমান নির্বাচন ব্যবস্থাকেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট নির্বাচন বলে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেন। এই কড়া বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর এর পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতাকর্মীরা রাশেদ প্রধানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। তাদের দাবি, একজন জাতীয় নেতার বিরুদ্ধে, খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ, অবমাননাকর এবং আপত্তিকর শব্দ প্রয়োগ কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের অংশ হতে পারে না। ঝিনাইদহ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছেন। এখন এর জবাবে যদি ছাত্র দল বা যুব দল লিমিট ক্রস করে তবে সেটা কি দেশের রাজনীতির জন্য ভালো হবে? বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা প্রকাশ্যে জোর দাবি তুলেছেন যে রাশেদ প্রধানকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাকে জেলে ঢোকাতে হবে। তাদের মতে তারেক রহমানকে নিয়ে এই ধরনের কটূক্তি আসলে পুরো জাতীয়তাবাদী শক্তির জন্য চরম অপমানজনক এবং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ট্যাঙ্কি থেকে পল্টনের দিকে আগাচ্ছি, দেখলাম ওপাশ থেকে গর্জন করে আরেকটা প্রতিবাদী মিছিল আসছে। এই ক্ষোভের জোরে যে কোনো মুহূর্তে রাশেদ প্রধানের বিরুদ্ধে সাইবার আইন বা মানহানির মামলা দায়ের করে তাকে গ্রেফতার করার জোর প্রস্তুতি চলছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন রয়েছে। অনেকেই বলছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে আসন না পাওয়ার ক্ষোভ থেকে হয়তো রাশেদ প্রধান এমন আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠের চিত্রটা আরো বেশি জটিল এবং চিন্তার বিষয়। কে এই রাশেদ প্রধান, যাকে নিয়ে আজ এত আলোচনা? তিনি হঠাৎ গজিয়ে ওঠা কোনো ভুইফোর নেতা নন। তিনি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেতা মরহুম শফিউল আলম প্রধানের ছেলে। উচ্চশিক্ষিত তরুণ নেতা পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর রাজপথে সংগ্রাম করেছেন। এই শব্দটি দ্বারা তারেক রহমানের বাবা মাকে কিন্তু রাশেদ খান অপমান করেনি, বরং তাদের বাবা মার দেশের জন্য যে আত্মত্যাগ সেটি সামনে চলে আসে। এখন বাবা মায়ের যে দেশের জন্য আত্মত্যাগ, তারেক রহমান কি এখন সেই পথে হাঁটছে? তিনি কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে? গুম কমিশন বন্ধ করে দিয়ে দুর্নীতি দমন কমিশনকে নিজেদের অধীনে রেখে, চুপ্পুর মতো প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখে সংসদের মধ্যে বসে আরেকজন মন্ত্রীকে দিয়ে তার হয়ে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করে মানুষের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা কি তার বাবা মার যে দেশপ্রেম ছিল, যে আত্মত্যাগ ছিল, তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ? তা তো না। এদেশের মানুষের গণতন্ত্রের জন্য ভালো। নিন্দা হতে পারে কেউ যদি অশালীন ভাষায় কিছু বলে, কিন্তু তার জন্য তাকে গ্রেপ্তার করা হবে, তার বাড়িতে ঘেরাও করা হবে, এটা তো গণতন্ত্র না। এর বেশি কিছু আসলে এখানে বলার নাই।